বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি, যেটা প্রথম পত্রের প্রথম অধ্যায় আর কি, আজকে ওই চ্যাপ্টারের লেকচার 6। তো তোমাদেরকে আজকে একটি অঙ্ক দেখাবো। অঙ্কটা সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। মিস্টার আনোয়ার 2013 সালের 1 জানুয়ারি তারিখে কুষ্টিয়ার কৃষ্ণপুরে একটি মেরামত দোকান স্থাপন করেন। জানুয়ারি মাসে তার নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। তোমরা যে ঘটনাগুলো দেখছো, নিম্নলিখিত লেনদেনগুলো যে দেখছো, হ্যাঁ, এখান থেকে তোমাদেরকে কি করতে বলেছে? করণীয় ক করতে বলেছে, লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমাদেরকে প্রথমে বলেছি কি, দেখো, জানুয়ারির 1 তারিখে ব্যবসায়ে নগদ বিনিয়োগ 3 লক্ষ টাকা। যেহেতু বিনিয়োগ করেছে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসায় নগদ টাকা এসেছে, তাই না? এবং মূলধন বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা অবশ্যই লেনদেন। নাম্বার 2 বলেছি কি, অগ্রিম ভাড়া প্রদান, এটাও লেনদেন। তারপরে বলেছে 8 তারিখে বলেছে ধারে সরঞ্জাম ক্রয়, যেহেতু সরঞ্জাম ক্রয় করেছি, আমার সরঞ্জাম এসেছে এবং টাকা অঙ্ক পরিবর্তিত হয়েছে, দ্যাট মিনস টাকা চলে গিয়েছে, তাহলে এটাও আমার কি? লেনদেন। এরপরে 12 তারিখে দেখো মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি, এটাও লেনদেন। তারপরে 15 তারিখে বলেছে 10,000 টাকা সাপ্লাই ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো। ফরমায়েশ, জাস্ট এটা একটা ফরমায়েশ পেয়েছি আমরা, এটা কোনো লেনদেন নয়, কোনো টাকার অঙ্কে পরিবর্তন হয়নি, কোনো মালিক পরিবর্তন হয়নি, নাথিং, কিছু হয়নি, জাস্ট ফরমায়েশ দেওয়া হলো, তাহলে এটা লেনদেন নয়। তাহলে 15 তারিখেরটা আমরা কি লিখবো? এটা লেনদেন নয়, এটা লেনদেন না। ক্লিয়ার? এরপরে 19 তারিখে কি বলেছে দেখো, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন, টাকা উত্তোলন করেছে, ব্যবসা থেকে 10,000 টাকা কমে গেল, উত্তোলন বৃদ্ধি পেল, তাই না? বলো। আচ্ছা, তাহলে এটা এর ক্ষেত্রেও কি আমাদের এটাও লেনদেন। এরপর খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান করা হয়েছে, যদিও ধারে দেয়া হয়েছে, পরবর্তীতে তো টাকা এটা দিতেই হবে, এটাও কি? এটাও লেনদেন। 28 তারিখে দেখো বেতন প্রদত্ত হলো, অবশ্যই লেনদেন। এবং 30 তারিখে কি বলেছে, 10% সুদে মামুনের কাছ থেকে 20,000 টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি, এটা তো কোনো বাস্তবায়িত হয়নি, টাকার অঙ্কের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটাও লেনদেন নয়। তাহলে কি কি পেলাম? 19 তারিখ এবং 19 তারিখ না, 15 তারিখ এবং 30 তারিখেরটা আমরা পেলাম কি, এই দুইটা কি? লেনদেন নয়। ঠিক আছে, একটা ফরমাইশ আর একটা সিদ্ধান্ত। ওকে, আমাদের তাহলে করণীয় ক কমপ্লিট হলো। আসো আমরা এখন করব জানুয়ারি 1, 8, 12 এবং 22 তারিখের ঘটনাগুলো লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করো। অটোমেটিক আমরা বুঝতে পেরেছি কোনটা লেনদেন কোনটা লেনদেন না। আমরা তো কিন্তু করণীয় কতে বুঝতে পেরেছি যে এই দুটা 15 এবং 30 তারিখেরটা লেনদেন না, তাহলে কিন্তু 1, 8, 12 এবং 28 তারিখেরটা অবশ্যই লেনদেন, আগেই বলেছি। কিন্তু কেন লেনদেন সেটা আমি বলবো। প্রথমে 1 তারিখে কি বলেছে দেখো, ব্যবসায় নগদ বিনিয়োগ, এটা অবশ্যই লেনদেন। কেন লেনদেন সেটা, সেই জিনিসটা বলছি। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1 তারিখে ব্যবসায় নগদ বিনিয়োগ 3 লক্ষ টাকা, এটা লেনদেন। এ ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। আমি যেটা বলছিলাম, এই সেম কথা সবগুলো লিখে দিবা, প্রত্যেকটাই লেনদেন এবং এই ঘটনাগুলো অর্থের মাপকাঠিতে পরিবর্তন হয়েছে, মানে পরিমাপযোগ্য এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে 8 তারিখেরটাও সেম, ধারে সরঞ্জাম ক্রয়, কারণ এখানে সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং টাকা চলে গিয়েছে, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। 12 তারিখেরটা দেখো, মেরামতি সেবা হাতে নগদ প্রাপ্তি, হ্যাঁ, তো সেটা কি বলেছে, মেরামতি সেবা হাতে নগদ প্রাপ্তি 40,000 টাকা, এটাও লেনদেন। কারণ এটা বলেছে কি 12 তারিখেরটা আমরা একটু দেখি, এখানে মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি, তাই না? তো যেহেতু নগদ টাকা পেয়েছি আমি আমার হাতে, এখন কত টাকা আছে এখানে? মেরামতি সেবা বাবদ 40,000 টাকা, অবশ্যই এটা লেনদেন। এবং এই ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বিধায় এর জন্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এরপরে 22 তারিখে কি বলেছে দেখো, খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান 80,000 টাকা। ঠিক আছে, যেহেতু এটা 80,000 টাকা বলেছে,
এবং এটাও কি লেনদেন, সেম কথা। এই ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। ওকে, আই থিঙ্ক তোমরা এগুলো সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। নাও করণীয় গতে আসো। এখানে বলেছে জানুয়ারি 1, 2, 8, 22 এবং 28 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে দেখাও। গত ক্লাসে আমি টেবুলার ছক করে দিয়েছি, তোমরা আশা করি টেবুলার ছক বুঝতে পেরেছো। টেবুলার ছকের জন্য ঘর করতে হয় কি বলো তো, বলো। ফার্স্টের তারিখ, তারপরে সম্পদ, হ্যাঁ, তারপরে কি দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা সমীকরণের সূত্রটা জানি, তাই না? A = L + OE। এইটাই ছক আকারে দেখানোই হচ্ছে কি টেবুলার ছক। সত্যি অনেক দারুণ, তাই না? ওকে, তাহলে 1 তারিখে কি বলেছিল, আমরা এটা সাহায্য নেই। 1 তারিখে কি বলেছে দেখো, ব্যবসায়ের নগদ বিনিয়োগ 3 লক্ষ টাকা। তাহলে বলো তো এটা যাবেটা কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, নগদের সাথে যোগ করলাম, এবং মূলধন হিসাব ক্রেডিট। আর ঘরটা কিভাবে তৈরি করবে সেটা আমি গত লেকচারেও বলে দিয়েছি, আরেকবার বলছি, তোমাদের যদি মনে না থাকে মিলিয়ে নাও। প্রথমে তারিখ লিখবে, তারিখ লেখার পরে এরপর সম্পদের ঘরটা লিখবে, এরপরে দায় প্লাস মালিকানা সত্ত্ব লিখবে। লেখার পর এখানে তোমরা খেয়াল করবে কি কি সম্পদ আছে। নগদ তো থাকবেই, হ্যাঁ। তারপরে বলেছি কি দেখো, এখানে 8 তারিখ বলেছে ধারে পণ্য ক্রয়। ধারে যেহেতু পণ্য ক্রয় আছে, তাহলে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক প্রদেয় হিসাব অবশ্যই থাকবে দায়ে, ঠিক আছে। এবং মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি, নগদান হিসাব তো আমি আগেই লিখেছি। খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান, ঠিক আছে। খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান করেছে। এখন ধারে যেহেতু আমি মেরামতি সেবা প্রদান করেছি, তাহলে প্রাপ্য হিসাব আমার ডেবিট ছিল, হ্যাঁ, এবং সেবা আয় হিসাব ক্রেডিট ছিল, তাই না? তো এটা কি হবে দেখো, এটা হবে যে আমার প্রাপ্য হিসাব যেহেতু ডেবিট, আমার প্রাপ্য আরেকটা হইলো, তাহলে আমার কয়টা হলো? সম্পদ হলো 2টা, এবং মূলধন তো থাকবেই, এটা থাকবেই, এবং দায় হলো একটা, আর মালিকানা সত্ত্বের জন্য মূলধন তো আছে। এটা থেকে এটা পেলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ধারে সরঞ্জাম ক্রয়, সরঞ্জাম তো একটা সম্পদ, সরঞ্জামের জন্য একটা ঘর। 30 তারিখেরটা একটু পড়ে দেখি। দেখো 30 তারিখে কি বলেছে, 30 তারিখে বলেছে, সরি 28 তারিখ, 28 তারিখে বেতন প্রদত্ত হলো, বেতন প্রদত্ত হলো। তো 28 তারিখের জন্য আমাদের যেহেতু বেতন, এখানে অগ্রিম ভাড়ার কথা দেয়া আছে, আমি তো বুঝতেছি না যে অগ্রিম ভাড়াটা এখানে কিভাবে আসলো। একটু দেখিনি, আমরা একটু চেক করে ফেলি। এখানে অগ্রিম ভাড়া হচ্ছে 2 তারিখ। 2 তারিখে যেহেতু অগ্রিম ভাড়া প্রদান করেছে, এখানে 2 তারিখেরটা নেই, এটাই দেখা হয়নি আর কি। 2 তারিখের অগ্রিম ভাড়া, এই যে 2 তারিখ, দেখেছো? অগ্রিম ভাড়া যদি প্রদান করি, তাহলে অগ্রিম ভাড়া অবশ্যই এটা প্রদান করা হয়েছে। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ছিল এবং নগদান হিসাব ক্রেডিট ছিল। তাহলে এখনই পেয়ে গেলাম কোথা থেকে অগ্রিম ভাড়া এসেছে। এটা 2 তারিখের অগ্রিম ভাড়া, এবং অগ্রিম ভাড়াটা আমরা জানি এটা কি চলতি সম্পদ, এটাও কিন্তু সম্পদ। ক্লিয়ার? তাহলে 2 তারিখের জাবেদাটা কি, অগ্রিম ভাড়া প্রদান করা হলো, সেটা জাবেদা কি আরেকবার আমার সাথে একটু মিলিয়ে নাও। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু টাকা চলে গিয়েছে, তাই না? এই যে দেখো, এখন আমরা করব। প্রথমে 1 তারিখ আসো। 1 তারিখে কি বলেছিল, ব্যবসায়ের নগদ বিনিয়োগ 3 লক্ষ টাকা, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ বাড়লো, মূলধন বাড়লো, শেষ, লিখে ফেললাম, হ্যাঁ। এরপর এখানে কিন্তু যোগ করছি, ইচ্ছা করলে তোমরা যোগ বিয়োগ এগুলো না করলেও হবে, সরাসরি একেবারে লাস্টে করলেও হবে, হ্যাঁ। তো যেভাবে দেখানো আছে আমি সেভাবে করছি। এরপর নাম্বার 2 দেখো, নাম্বার 2 বলেছে যে অগ্রিম ভাড়া প্রদান। অগ্রিম ভাড়া প্রদানের জাবেদাটা আগেও বলেছি, এখন আরেকবার বলছি। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদ টাকা কি হলো, আমাদের নগদ টাকা চলে গেল। নগদ টাকা চলে গেলে নগদ থেকে বাদ দিলাম, এবং অগ্রিম ভাড়ার যে ঘরটা করেছিলাম, যেহেতু সম্পদ, এখানে কিন্তু সম্পদ আর দায়ের ঘর আছে, আয় ব্যয়ের কোনো ঘর নেই। আয় ব্যয়ের ঘরগুলো যেহেতু নেই, আয় ব্যয় কার সাথে যোগ বিয়োগ হবে? আয় হলে মূলধনের সাথে যোগ করব, ব্যয় হলে মূলধন থেকে বাদ দিব। তাহলে এখানে সম্পদের ঘরও আছে, দায়েরও ঘর আছে, মালিকানার সত্ত্বের ঘর আছে, কিন্তু আয় ব্যয়ের ঘর নেই, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা জাস্ট বোঝার জন্য আমি বললাম। তাহলে ও নগদ থেকে বাদ দিলাম, অগ্রিম ভাড়ার সাথে যোগ করলাম, গেল 2টা। এরপরে আসো 8 তারিখে বলেছি কি, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, এবার 8 তারিখ। 8 তারিখে কি বলেছে দেখো, ধারে সরঞ্জাম ক্রয়। তো ধারে সরঞ্জাম ক্রয় হলে সরঞ্জাম হিসাব ডেবিট, এবং পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট।
তো সরঞ্জাম যেহেতু ডেবিট ছিল, সরঞ্জাম বাড়লো 60,000 টাকা এবং প্রদেয় বাড়লো 60,000 টাকা লিখলাম। ঠিক আছে, এরপরে বলেছে 12 তারিখে মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি 40,000 টাকা। তাহলে নগদটাকে পেয়েছি 40,000 টাকা, নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, নগদান হিসাব ডেবিট। এবং না, এখানে কি 12 তারিখেরটা করতে বলেছে? আমি একটু কোশ্চেনটা একটু দেখি একটু। না সরি, 12 তারিখ না, 22 তারিখ, 22 তারিখেরটা করতে বলেছে। তো 22 তারিখে বলেছে যে খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান কত? 80,000 টাকা। খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান 80,000 টাকা। তো যেহেতু খরিদ্দারকে ধারে মেরামতি সেবা প্রদান করেছে 80,000 টাকা, তো সেহেতু আমাদের কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং সেবা ব্যয় হিসাব ক্রেডিট হবে। প্রাপ্যের জন্য ঘর আমি আগেই রেখেছি, কারণ এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে প্রাপ্য নামে একটি সম্পদ থাকবে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট করলাম এবং সেবা হিসাব ক্রেডিট করলাম। এই যে সেবায় ক্রেডিট মানে কি? মূলধনের সাথে যোগ। যেটা আয় হবে মানে ক্রেডিট হবে, সেটা মূলধনের সাথে যোগ হবে, আর যেটা ডেবিট হবে মানে ব্যয়, সেটা মূলধন থেকে বাদ যাবে। তো মন্তব্যে হিন্টসটা দিয়ে দিলাম, এটা কি? সেবায়ের জন্য গেল আমার 22 তারিখের। নাও এরপরে আসো 28 তারিখ। 28 তারিখে কি বলেছে? বেতন প্রদত্ত হলো 20,000 টাকা। তাহলে বেতন যেহেতু প্রদত্ত হলো 20,000 টাকা, জাবেদা কি হবে? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতনটাকে আমরা, বেতনের জন্য আমাদের কোনো ঘর নেই, যার ঘর নেই তার কার সাথে অ্যাডজাস্ট হবে? গুড, তোমাদের মনে আছে কার সাথে? মূলধনের সাথে। মূলধন থেকে যেহেতু বেতনটা ডেবিট ছিল, মূলধন থেকে কি করব? মূলধন থেকে কি করব? মাইনাস করব। এই তো মনে আছে। তাহলে মূলধন থেকে মাইনাস করলাম, বেতনটা মাইনাস করা হলো, এবং নগদান হিসাব যেহেতু ক্রেডিট ছিল, নগদ থেকেও বাদ দিলাম। ক্লিয়ার? এখন আসো আমরা কি করব? এগুলা ঘরটা আমার প্লাস মাইনাস করার পরে লাস্টে আসলো 3,60,000, এখানে আসলো 60,000, এই দুইটা যোগ করে আসলো 4,20,000। ঠিক আছে, আর এখানে কি আসলো? এখানেও আসলো 80,000, তারপরে এখানে 60,000, এখানে 30,000, 2,50,000, আমার টোটাল আসলো 4,20,000। তো এভাবে অঙ্কটা করব। আমার কিন্তু সম্পদের সাথে দায় মিলে গেল। তাহলে আমরা টেবুলার ছকে উপস্থাপন করলাম কি? এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটা মিলে গেল, কারণ দোনো পাশে আমার 4,20,000 হলো। তো এভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তোমাদের বোঝার সুবিধার্থে পুরো অঙ্কটা আরেকবার একটু স্থির চিত্র দিয়ে দিচ্ছে, তোমরা ভালোভাবে এটা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা অবশ্যই বাসায় করবে। না করলে কিন্তু অঙ্ক পারবে না। যতই এখন ভালো বুঝো, কিন্তু অঙ্কটা যদি বাসায় না করো, পারবে না। ক্লিয়ার? তো নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।